খোলা জানালার ফিকে রোদ্দুরে নবীনা কিশোরী কোমল আধারে শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ আগেই মিসেস ইয়াসমিন চৈতিকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে গেছেন। হাঁটতে গিয়ে তাল সামলাতে না পেরে কুচির ভাঁজে পা আটকে অগোছালো হয়ে যায় শাড়ির কুচিগুলো। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল সে। সবাই তৈরি হয়েছে রেদওয়ান চৌধুরীর বন্ধুর মেয়ের হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। রেদওয়ান চৌধুরীর কলেজ লাইফের খুব ভালো বন্ধুর মেয়ের বিয়ে। কতবার করে নিমন্ত্রণ করে গেল, না গেলে খুব বাজে দেখাবে বিষয়টা। চৈতি জানে না শাড়ি পরে এত সাজগোজ করার কারণ। মিসেস ইয়াসমিন শাড়ি পরিয়ে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন, টু শব্দটিও করেনি চৈতি। শাড়ির কুচি অগোছালো রেখেই বিছানায় বসে পড়ল সে। প্রহন সবে বাইরে থেকে এসেছে। গাল ফুলিয়ে চৈতিকে বিছানায় বসে থাকতে দেখে প্রশ্ন ছুড়ল, গাল ফুলিয়ে বসে আছো কেন পিচ্চি? কি বলবে চৈতি? শাড়ির কুচি নষ্ট হয়ে গেছে নাকি চুপচাপ বসে থাকবে বুঝে উঠতে পারছে না। চৈতির উত্তর না পেয়ে প্রহন আবারও জিজ্ঞেস করল, কি হয়েছে বলো আমাকে? আসলে আমার পায়ের সাথে আটকে শাড়ির কুচি নষ্ট হয়ে গেছে, মিনে নিনে গলায় উত্তর দিল চৈতি। প্রহন মুখ ফুলিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। চৈতির কাছে গিয়ে হাত ধরে টান মেরে সোজা দাঁড় করিয়ে দিল। ফ্লোরে হাঁটু গেড়ে বসে একটা একটা করে শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। চৈতিকে ডাকার জন্য মিসেস ইয়াসমিন প্রহনের রুমের সামনে আসেন। দরজার সামনে দাঁড়িয়ে থেকে খুব যত্ন সহকারে প্রহনকে চৈতির শাড়ির কুচি ঠিক করে দিতে দেখে মুচকি হাসলেন। হাতের মোবাইলটা দিয়ে তাদের আড়ালে ক্যান্ডিড একটা ছবি তুলে নিলেন। চৈতির শাড়ির কুচি ঠিক করে দিয়ে উঠে দাঁড়াল প্রহন। ভালো করে একবার চৈতির দিকে তাকালো। একটা কিছুর অভাব আছে, সেই জিনিসটা থাকলে পরিপূর্ণ হতো চঞ্চলা হরিণীর সাজটা। বিছানার উপর রাখা হলদে রঙের পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে চলে গেল প্রহন। মিসেস ইয়াসমিন যথেষ্ট শৌখিন, কোথাও যাওয়ার সময় চৈতি আর প্রহনের জন্য এক রঙা ড্রেস বের করে রাখেন। মিসেস ইয়াসমিনের এইসব কাণ্ডে চৈতি বেশ অবাক হয়। উজ্জ্বল শ্যামবর্ণের মানুষটাকে হলদে রঙের পাঞ্জাবিতে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। চৈতি আজ প্রথমবার প্রহনের দিকে ভালো করে তাকালো। এক প্রকার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল তার নিজস্ব মানুষটাকে। ব্র্যান্ডের কালো ঘড়িটা হাতে পড়তে পড়তে প্রহন চৈতিকে বলল, এই বাচ্চা, কি দেখছো এমন করে? একবারেই দেখে মুখস্থ করে ফেলবা আমাকে? একটু কমিয়ে দেখো, সারা জীবন এই আমাকে দেখতে দেখতেই না বিরক্ত হয়ে পড়ো। আমি তোমার আছি, সো কমাই দেখো পিচ্চি পেতনি। প্রহনের কথায় খানিক লজ্জা পেল চৈতি। আমি তোমার আছি কথাটায় বুক কেঁপে উঠল কিশোরী চৈতির, যার কথা জানল না প্রহন। লজ্জায় মুখখানি রক্তবর্ণ ধারণ করেছে। চোখ নামিয়ে নিল, ফ্লোরের উপর দৃষ্টি নিবদ্ধ করল। চৈতির লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে নিজে নিজেই প্রহন বলে উঠল, লজ্জার ড্রাম একেবারে, সামান্য কথাতেই এত লজ্জা? বাহ, ভালো, কপাল করে লজ্জাময়ী পেলাম একটা। ড্রয়িং রুম থেকে মিসেস ইয়াসমিন প্রহন আর চৈতিকে ডাক দিলেন। ড্রেসিং টেবিলের মোবাইল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল প্রহন। প্রহনের পিছন পিছন চৈতিও চলল। সিঁড়ি বেয়ে নামার সময় ঘটল আরেক বিপত্তি। পা ফচকে পড়ে যেতে গিয়ে প্রহনের কাঁধের উপর শক্ত করে খামচে ধরে। এক্ষুনি গড়িয়ে পড়ে অঘটন ঘটে যেত। ভাগ্যিস প্রহন সামনে ছিল। পেছনে ফিরে চৈতিকে গম্ভীর কণ্ঠে বলল, শাড়ি সামলাতে না পারলে পড়তে যাও কেন? নিচে থেকে দাঁড়িয়ে মিসেস ইয়াসমিন চৈতিকে কড়া প্রশ্নের উত্তর দেন, আমি পরিয়েছি চৈতিকে। অন্য ড্রেস করালেও পারতে, পিচ্চি মেয়ে এই শাড়ি সামলাতে গিয়ে কতবার হিমশিম খাচ্ছে দেখছো না? প্রহনের কথা শুনে চৈতি ধীর কণ্ঠে জবাব দিল, শাড়ি সামলাতে শিখছি, তাই আরও বেশি বেসামাল হয়ে যাচ্ছে। মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে চৈতির দিকে তাকালো প্রহন। শাড়ি সামলাতে হবে না, অন্য ড্রেস পরে আসো যাও। শাড়ি সামলাতে না পারলে আপনাকে সামলাবো কি করে? চৈতির এহেন কথায় বাকরুদ্ধ প্রহন। মিসেস ইয়াসমিন আর রেদওয়ান চৌধুরী মুখে হাত দিয়ে মিটিমিটি হাসছেন। প্রহন আর কিছু বলার মতো পেল না, চুপ করে চলে গেল। প্রহনকে চুপ করে চলে যেতে দেখে মনে মনে হাসল চৈতি। যাক, চুপ করিয়ে দেওয়া গেল। গাড়ি করে যাওয়ার সময় প্রহনের চোখে পড়ে সেই কাঙ্ক্ষিত জিনিসটা, যেই জিনিসটার কারণে তার চঞ্চলা হরিণীর সাজ অসম্পূর্ণ রয়ে গেছে। গাড়ি থেকে নেমে ফুটপাথের পাশে অবস্থিত দোকান থেকে তাজা গোলাপ আর বেলি ফুলের গাজরা কিনে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে আবারও গাড়ির কাছে ফিরে আসে। চৈতির পাশেই বসে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করছে প্রহন। কৌতূহলী চৈতি হঠাৎ প্রহনকে জিজ্ঞেস করে ওঠে, কোথায় যাচ্ছি আমরা? মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়েই উত্তর দিল প্রহন, আব্বুর মেয়ের বিয়েতে। চৈতি আর কিছু বলল না, চুপ করে বাইরের দিকে দৃষ্টি আবদ্ধ করল। প্রহন এক পলক চৈতির দিকে তাকিয়ে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। গন্তব্যে পৌঁছে গেলে গাড়ি থেকে নেমে দাঁড়ায় প্রহনরা।
মিসেস ইয়াসমিন আর রেদোয়ান চৌধুরীর সঙ্গে চৈতিও ভেতরে চলে যেতে লাগলে পেছন থেকে চৈতিকে দাঁড়ানোর জন্য ইশারা করে প্রহন। শান্ত মেয়ের মতো চৈতিও দাঁড়িয়ে পড়ল। চৈতিকে দাঁড়িয়ে যেতে দেখে মিসেস ইয়াসমিন বললেন, কিরে মা, দাঁড়িয়ে পড়লি কেন? পিচ্চি আমার সাথে যাবে, তুমি আব্বুর সাথে চলে যাও আম্মু। প্রহনের কথা শুনে মিসেস ইয়াসমিন আর দ্বিমত করলেন না, দ্রুত পা চালিয়ে চলে গেলেন। মিসেস ইয়াসমিন চলে যেতেই প্রহন চৈতির দিকে এগিয়ে আসে। ভ্রু কুচকে প্রহনের দিকে তাকিয়ে আছে চৈতি। পকেট থেকে বেলি ফুলের গাজরাটা বের করে নিজের হাতে সযত্নে চৈতির চুলের খোপায় পরিয়ে দেয় প্রহন। চৈতি অবাক হয়ে শুধু প্রহনের কর্মকাণ্ড দেখছে। গাজরা পরিয়ে দিয়ে চৈতির কাছ থেকে সরে এসে চৈতির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এই, এবার পারফেক্ট হয়েছে। ডান হাত দিয়ে খোপায় গুজে দেওয়া ফুল স্পর্শ করে চৈতি। প্রহন আলগোছে চৈতির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করে। প্রহনের স্পর্শ পেয়ে কেঁপে উঠল চৈতি। এই প্রথম অন্য কোনো পুরুষ বিনা অনুমতিতে তার হাত ধরার সাহস পেল। চৈতি কিচ্ছু বলল না, কিচ্ছু না। বিয়েবাড়িতে মানুষের ভিড়, এত মানুষ ছেলের ভেতরে 2 হাত দিয়ে চৈতিকে আদলে ভেতরে নিয়ে যায় প্রহন। বিয়েবাড়ির কোনো রুম খালি নেই, রুমগুলোতে মানুষে ভরপুর। রেদোয়ান চৌধুরী ওনার বন্ধু আফজাল হোসেনের সাথে আলাপ করতে ব্যস্ত। মিসেস ইয়াসমিন চৈতিকে দেখে এগিয়ে আসলেন। বিয়ের কনেকে দেখতে যাবেন চৈতিকে সাথে নিয়ে। প্রহন চৈতিকে সাবধানে থাকতে বলে বাবার কাছে এগিয়ে গেল। আফজাল হোসেনকে সালাম দিয়ে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়ল। মিসেস ইয়াসমিন চৈতিকে হাত ধরে বউ দেখতে চলে গেলেন। এত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে যাচ্ছে চৈতির। মানুষের হইচইয়ে মুখরিত চারপাশ। কনেকে এখনও সাজানো শেষ হয়নি। রুমের দরজা বন্ধ করে পার্লারের লোকেরা সাজাচ্ছে। বিয়ের অনুষ্ঠানে পুরনো এক বান্ধবীর সাথে দেখা হয় মিসেস ইয়াসমিনের। বেশ অনেক দিন পর পুরনো সখীকে দেখে তার সাথে কথা বলতে থাকেন মিসেস ইয়াসমিন। চৈতি একা দাঁড়িয়েছিল। অচেনা একটা ছেলে চৈতির সামনে এসে দাঁড়াতেই ঘাবড়ে যায় চৈতি। ছেলেটাকে দেখে অল্প বয়সের মনে হলো চৈতির কাছে। 19 কিংবা 20 হবে তার বয়স। ছেলেটা চৈতির দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। অস্বস্তিতে দমবন্ধ হয়ে যাচ্ছে চৈতির। কিছুক্ষণ পর ছেলেটা চৈতির উদ্দেশ্যে বলে ওঠে, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। মাকে আর চৈতিকে নাস্তা করার জন্য ডাকতে আসছিল প্রহন। মাঝপথে ছেলেটার বলা কথা শুনে দাঁড়িয়ে পড়ে। চৈতির দিকে এগিয়ে যেতে যেতে প্রহন বলে ওঠে, ওনার সৌন্দর্যের প্রশংসা করার জন্য ওনার হাজবেন্ড আছে, তোমাকে এত প্রশংসা করতে হবে না ভাই।